এই জন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিক পরিচয়ে কিন্তু এই বিপ্লবে কিন্তু অংশগ্রহণ করেনি। আমি এটা বিপ্লব বলছি, কারণটা হলো যে এখানে আবাল বৃদ্ধ বনিতা ছাত্র জনতা সবাই শ্রমিক সব কিন্তু রাস্তায় নেমেছে এবং সেই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা 5 তারিখে অগাস্টের দেশের থেকে পালিয়ে যায়। এই বিপ্লবে ধারণা যেটা সেটা হলো এই যে ব্যক্তি বিশেষকে মূল্যায়িত করতে হবে, মানে প্রত্যেক ব্যক্তিকে। এইটা কোনো ইন্ডিভিজুয়াল একজন মানুষ সবকিছু সিদ্ধান্ত দেবে তা কিন্তু নয়, এটা কালেকটিভ সিদ্ধান্তের ব্যবস্থায় আমাদেরকে কিন্তু আসতে হবে। কাজে রাজনৈতিক দল যারা ব্যক্তি দ্বারা পরিচালিত, ব্যক্তি বিশেষ দ্বারা পরিচালিত, তাদের কিন্তু পরিবর্তন নিয়ে আসতে হবে। যে একজন ব্যক্তি সিদ্ধান্ত দেবে এবং রাজনৈতিক দলের সব ব্যক্তি সেটা মেনে নেবে, এই দিন কিন্তু শেষ হয়ে গেছে। এটাকে পরিবর্তন করতে হবে। যেমন শেখ হাসিনা নির্দেশ দিত, সবাই কিন্তু সেটা মানত। কাউন্সিল অধিবেশন হচ্ছে, 2 দিন যাওয়ার পরে বলে যে নেত্রী যাকে খুশি তাকে দেবেন, তার উপরে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন শেখ হাসিনার সম্বন্ধে আমি আলোচনা করব। তার স্ট্র্যাটেজিক মিস্টেক উনি যেটা করেছিলেন সেটা হলো সংসদ রেখে ইলেকশন করা। আমি বলেছি, আবার আলোচনা এর আগেও আমি বলেছি যে 70 গজ মাটির নিচে আওয়ামী লীগকে ঢুকে ফেলেছে এবং হয়েছেও তাই। দ্বিতীয় স্ট্র্যাটেজিক মিস্টেক করছে যেটা আমাদের বাংলাদেশকে সার্বভৌমত্বের মানে মহাসংকট নিপতিত করেছে, সেটা হলো ফেনী নদীর উপরে ব্রিজ করে দেওয়া ভারতকে। আপনারা জানেন আমাদের চিকেন নেক হলো ফেনী, ভারতের চিকেন নেক যেমন ওখানে 21 কিলোমিটার, আমাদের এটা কয়েক কিলোমিটার। ওইটা কেটে দিলেই কিন্তু আমাদের চিটাগাং আলাদা হয়ে যাবে। এইটা একটা স্ট্র্যাটেজিক মিস্টেক করেছে, যেটা মোদি এসে ওই ব্রিজটা উদ্বোধন করে বলছে যেটা স্ট্র্যাটেজিক। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এবং দ্বিতীয় কৌশলগত ভুল যেটা করেছেন উনি, সেটা হলো এই মিরসরাইতে যে আপনার এক্সপোর্ট প্রসেসিং জোন করা হয়েছে, সেখানে 900 একর জমি ভারতকে দেওয়া হয়েছে। আমি মনে করি ওটা ভারত ওখানে ক্যান্টনমেন্ট বানাবে, ওখানে তাদের যত রকমের গোয়েন্দা সেখানে হবে। কাজেই আমি মনে করি এই যে এই বিপ্লবের আউটকাম কি, আমি বলেছি ইন্ডিভিজুয়ালিস্টিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারার উন্মেষ ঘটেছে। আজকে দেখেন ডক্টর ইউনূস 3 তারিখে যে রাজনৈতিক ঐক্য বাংলাদেশে করলো, এইটা হলো সমস্ত এই যে 53 বছরে আমরা যা অর্জন করতে পারিনি সেদিন সেটা অর্জিত হয়েছে। অর্থাৎ আমাদের মোহমুক্তি হয়েছে, রাষ্ট্র গঠন আমাদের শুরু হয়েছে। এতদিন আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি, আমরা ব্যাকট্র্যাকে হেঁটেছি, পিছন দিকে হেঁটেছি, এটা বুঝতে হবে। এবং ভারতকে আমরা চিরজীবনের জন্য পরাজিত করেছি, ভারতকে চিরজীবনের জন্য আমরা পরাজিত করেছি। ভারত আমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। কারণ হলো যে এই জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ভারতকে যে মেসেজটা দিয়েছি যে তোমরা যাই কিছু করো, বাংলাদেশকে পরাজিত করা আর সম্ভব নয়। কারণ আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ। এই ঐক্যটা অর্জন হওয়ার সাথে সাথে আমরা মহাশক্তিধর জাতিতে পরিণত হয়েছি। ভারতের পররাষ্ট্র সচিব আজকে আসছেন, কি মিস্ত্রি আমি জানি না, মিস্ত্রি, হ্যাঁ। তো উনি আলোচনা করতেছেন, তার মানে হলো যে ভারত আমাদের সঙ্গে আলোচনা করবে। কেন করবে, যে সূত্রটা আমি বর্ণনা করি আপনাদের সামনে। ভারত চাণক্যের পলিটিক্স দ্বারা পরিচালিত। চাণক্যের 4টা রাজনৈতিক থিওরি আছে, সাম, দান, ভেদ, দণ্ড। যে দেশগুলোর সঙ্গে ভারতের ভূমি সীমান্ত রয়েছে সেই দেশগুলো হলো ভারতের শত্রু, অর্থাৎ আমরা ভারতের শত্রু। কাজেই ভারত আমাদের উপর 4টা রাজনৈতিক কৌশল প্রয়োগ করে। সাম মানে সহমতে নিয়ে আসা, প্রথমে চেষ্টা চরিত্র করে, যদি না হয় দান দক্ষিণা দেওয়া। তারপরে হলো জনগণ এবং সরকারের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পঞ্চমটা হলো শাস্তি দেওয়া, মানে আক্রমণ করে শাস্তি দেওয়া। এই কয়টা কিন্তু এই সরকারের উপরে ফেল করেছে। পুলিশ বিদ্রোহ, আনসার বিদ্রোহ, শ্রমিক বিদ্রোহ সাকসেসফুল ভাবে এই সরকার কিন্তু দমন করেছে। তারপরে প্রে করলো হিন্দু কার্ডও কিন্তু ফেল করে গেছে। তাহলে ভারত এখন কি করবে? ভারত মিলিটারি পলিটিক্যাল 6টা তাদের নীতি আছে, সেই নীতিটা ফলো করে। প্রথম নীতি হলো সন্ধি, বিগ্রহ, যান, আসন, দ্বৈধীভাব, সংশয়। এই যে পররাষ্ট্র সচিব আসছে ভারতের সন্ধি করার জন্য আমাদের সাথে, যে না এইটাকে দিয়ে আর শক্তি প্রয়োগ করে কিছু হবে না, কৌশল প্রয়োগ করে হবে না, সন্ধি করতে হবে। আপনি দেখবেন আউটকাম ভালো হবে।